আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনা চ্যালেঞ্জ মোকাবেলায় ও বহুমাত্রিক সংকট সমাধানে অনুশীলনের বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী। বিধিনিষেধ আরোপ করে সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন, চিন্তিত ব্যবসায়ী ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। সাফল্যের সঙ্গে করোনা মোকাবেলা করছে বাংলাদেশ, বলছে বিশ্বব্যাংক। শ্রমজীবীদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ। মিয়ানমারে বাড়ছে সেনাবাহিনীর দমন পীড়ন, তীব্র হচ্ছে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনার মতো অদৃশ্য শত্রু চ্যালেঞ্জ মোকাবেলা ও বহুমাত্রিক সংকট সমাধানে অনুশীলনের বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদানকে স্বীকৃতি দেয় বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলন শান্তির অগ্রসেনার সমাপনীতে অংশগ্রহণকারী বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি তুলে ধরেন বঙ্গবন্ধুর আদর্শ ও পররাষ্ট্রনীতি। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর অনুশীলন আয়োজন শান্তির অগ্রযাত্রা। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে এ অনুশীলনে বাংলাদেশের সঙ্গে অংশ নেয় ভারত, ভুটান ও শ্রীলঙ্কার সেনাবাহিনীর সদস্যরা। সমাপনীতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে মনোনীত অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। প্রতিক্রিয়া জানান ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি তুলে ধরেন। উল্লেখ করেন সকলের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে দেশ পরিচালনার নীতির কথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় শান্তিতে বিশ্বাস করতেন এবং তিনি স্বাধীন বাংলাদেশে আমাদের যে পররাষ্ট্র নীতি গ্রহণ করেছিলেন, যে সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। আর সেই চিন্তা ভাবনা থেকেই আমরা এই রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছি। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। শান্তিরক্ষীদের বহুমাত্রিক ও জটিল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার সংক্রমণ সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহ সব ধরনের অফিস ও পরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার, মার্কেট, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে 14 এপ্রিল ভোর 6টা থেকে 21 এপ্রিল রাত 12টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সময় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প, কারখানা ও কাঁচা বাজার চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে। নতুন করে লকডাউনের ঘোষণায় মানুষের ভিড় বেড়েছে শপিং মলগুলোতে। স্বাস্থ্যবিধির বালাই নেই দোকানে, গণপরিবহনে, আর কঠোর লকডাউনের ঘোষণায় চিন্তিত ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে রেশন ব্যবস্থা চালুর দাবি পরিবহন শ্রমিকদের। রিপোর্ট সাইদুল ইসলামের। করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খোলার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তা উপেক্ষিত। নতুন করে লকডাউনের ঘোষণায় শপিং মলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া সহ বিভিন্ন মার্কেটে প্রচুর মানুষ। স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। অনেকে জানান প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে এসেছেন তারা। 14 তারিখ থেকে যেহেতু কঠোর লকডাউন হবে, সেই উপলক্ষে মানুষ ভাবছে যে সব এক মাসের বাজার বা ঈদের বাজার করে ফেলি। এজন্য একদম প্রচুর মানুষ। হাঁটার জন্য দাঁড়ায় থাকতে হয়, সামনে যে ভিড়, একজনের গায়ে আরেকজনের পরে ধাক্কাধাক্কি। মার্কেটের অবস্থা খুবই খারাপ। কোনো ইমার্জেন্সি কাজ ছাড়া আমার তো মনে হয় না বের হওয়া উচিত। কঠোর লকডাউনের ঘোষণায় চিন্তিত ব্যবসায়ীরা। ঈদের আগে জীবন ও জীবিকা একসাথে চালানোর দাবি তাদের।
আমাদের মার্কেট বন্ধ হলে তো আমাদের অনেক ধরনের কর্মচারী আছে, দোকান ভাড়া আছে, সর্বদিক দিয়ে ক্ষতি আমরা। গত বছরও ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, এবছরও সেম এক অবস্থা। এখন এই বছরও লকডাউন পড়লে পার্টিগুলোকে আমাদের একটা কমিটমেন্ট ঠিক রাখতে আসে না। আমরা স্বাস্থ্যবিধি মেনেও করোনা থেকে বাঁচতে পারি, সাথে সাথে জীবিকাটাও যাতে আমাদের চলে, সেটাই আমাদের দাবি। কঠোর লকডাউনের ঘোষণায় চিন্তিত পরিবহন খাত সংশ্লিষ্টরা। শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা চালুর দাবি তাদের। 7 দিনের কথা বলছে, তার ভিতরে হইলে আরও বাড়াইতে পারে, এরকম কথাও শুনছি। তাহলে যে কি হবে পরিস্থিতি তা এখন কোনো বলার কোনো ভাষা নাই এই জায়গায়। 1 সপ্তাহ রাখছে, 1 সপ্তাহ পরে আবার 15 দিন হইতে পারে, আবার সারা মাসও হইতে পারে। সামনে রমজানের খরচ বেশি সংসারে। না খেয়ে থাকতে হবে ছেলে মেয়ে নিয়ে। আগের বার যেমন ছিলাম কোনো রকমের ডাল ভাত খাইয়া, এবার তো ডাল ভাতও মিলবে না। করোনা মহামারী রোধে আগামী 14 তারিখ থেকে কঠোর লকডাউন কার্যকর করার ঘোষণা দেয় সরকার। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এখনো পর্যন্ত বাংলাদেশ করোনা সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। তবে অর্থনীতিতে গতি ফিরে আসার বিষয়টি টিকা কার্যক্রমের সাফল্যের উপর নির্ভর করছে। সোমবার এক ওয়েবিনারে এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক এক দাতা সংস্থা। রিপোর্ট মেহেদী হাসানের। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা হাতে আসা মাত্রই দেখাবো। চলে যাচ্ছি পরের সংবাদে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনে 82 জন নিহতের পরও থেমে নেই বিক্ষোভ। সেনা শাসনের প্রতিবাদে ইয়াঙ্গুন, বাগো সহ বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গণতন্ত্রপন্থীরা জানান সেনা শাসনের পতন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে তার। এদিকে সেনা শাসকদের দমন পীড়ন বেড়েই চলেছে। দেশটির বেসামরিক সরকার সিডিএম এর সঙ্গে যোগাযোগ থাকায় সম্প্রতি 20 জনেরও বেশি কর্মীকে ছাঁটাই করেছে বিনিয়োগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়। 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নেন সেনা সমর্থিত নতুন মন্ত্রী। যদিও কর্মীরা সুচির সরকারকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে কাচিন রাজ্যে নৃতাত্ত্বিক গোষ্ঠীকে দমনে আবারও বিমান হামলা চালিয়েছে সেনা শাসকরা। দর্শক, মেহেদী হাসানের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, রিপোর্টটি দেখুন। বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। এতে বাংলাদেশের অর্থনীতির গতি প্রকৃতির পাশাপাশি আলোচনা হয় আগামী দিনগুলোর চ্যালেঞ্জ নিয়ে। But by January 2021, many types of activity had returned to or exceeded pre-pandemic levels. বিশ্বব্যাংক বলছে কোভিড-19 সংক্রমণের বিরূপ প্রভাবে গেল 2 দশকে প্রথমবারের মতো বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের হার নেতিবাচক হয়েছে। তবে রপ্তানি ও রেমিটেন্স প্রবাহে গতি ফেরার পাশাপাশি চলমান টিকা কর্মসূচি অর্থনীতিকে দ্রুত অগ্রগতির ধারায় ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে। Inflation has decelerated. The budget deficit also remained around 6% of GDP, and the debt to GDP ratio is well within sustainable threshold. While these trends are encouraging, downside risks remain elevated in the context of the COVID-19 pandemic. In the near term, the ongoing vaccination campaign is a paramount priority. আসছে কঠোর লকডাউনে হতদরিদ্র ও অনানুষ্ঠানিক খাতের শ্রমজীবীদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ বিশ্বব্যাংকের। We see the impact of rising infections and new lockdowns. In this context, estimation and forecasting are extremely challenging given the high degree of uncertainty. বিশ্বব্যাংকের কাছে সম্প্রতি বাজেট সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী। বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার কর্মসূচি দেখে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে বলছে বিশ্বব্যাংক। Widespread disruptions impacted the economy in FY20, but growth remained positive. জিডিপি প্রবৃদ্ধির হার মহামারী মোকাবেলায় সাফল্যের উপর নির্ভর করবে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন। বিরতির পর যা থাকবে। রাজধানী তেজগাঁওয়ে রেলে কাটা পড়ে 21 টেলিভিশনের কর্মীর মৃত্যু। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন 21 টেলিভিশনের অফিস সহকারী আব্দুর রহমান বাবুল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 8টার দিকে মালবাহী একটি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান তিনি। আব্দুর রহমান বাজার করার উদ্দেশ্যে রেল লাইনের উপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন। সে সময় একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। মৃত্যুকালে স্ত্রী সন্তান রেখে গেছেন আব্দুর রহমান। 2016 সালের জানুয়ারি মাসে 21 টেলিভিশনে যোগ দেন তিনি। আব্দুর রহমানের মৃত্যুতে শোক জানিয়েছে 21 পরিবার।
গাড়িটা যখন আপনার আসতেছে, সে মনে করেন বাজারে ব্যাগটা নিয়ে আসতেছে, তখন আমরা মনে করেন তাকে চিল্লাইতেছি, চিল্লানোর পরে সে মনে করেন তার ফোন তার কানে, সে শুনতেছে না, পরে গাড়িটা আস্তে 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 ধাপ করে সে ঘুরে গেছে। দুজন চিল্লাইতেছে, ভাই সরেন 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 সরেন, এই সরতেছে না, এই সরার লোকে গাঁটাতে পড়ে যায়, ধরো যে টেনে গেছে। নারায়ণগঞ্জের চাষারায় আবাসিক ভবনে গ্যাস লাইনে বিস্ফোরণে 2 নৈশ প্রহরী দগ্ধ হয়েছে। রোববার রাতে প্রেসিডেন্ট রোড এলাকায় জিএম গার্ডেন নামে একটি ভবনে 8 তলায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও ভবনের বাসিন্দারা জানান, ওই ভবনে 8 তলায় রয়েছে কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের যে কোনো অনুষ্ঠান সেখানে আয়োজন করা হয়। নৈশ প্রহরী মোহাম্মদ আলী জানান, 2 প্রহরী উজ্জ্বল ও মানিক জ্বলন্ত সিগারেট হাতে কক্ষে প্রবেশের সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে 2 জনই দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রংপুর সিটিতে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও বাস টার্মিনাল সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দ দেয়া প্রায় 800 কোটি টাকা ব্যয়ে এই কাজ চলছে। চলতি বছর জুন মাসে কাজ শেষ হলে নগরবাসী দুর্ভোগ থাকবে না বলছে সংশ্লিষ্টরা। আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। করোনা পরিস্থিতিতেও থেমে নেই উন্নয়ন কাজ। একসময় নগরীর চলাচল অযোগ্য রাস্তাঘাট, ব্যবহার অনুপযোগী কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং বাইপাস সড়ক না থাকায় যানজট ছিল নিত্যসঙ্গী। নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতায় সীমাহীন দুর্ভোগ ছিল নগরবাসীর। সে দুর্ভোগ কমাতে দ্রুতগতিতে এগিয়ে চলছে উন্নয়ন কাজ। রাস্তাঘাট আগের চেয়ে অনেক ভালো হচ্ছে, উন্নত হচ্ছে, ড্রেন রাস্তা ভালো হচ্ছে। চলাফেরার জন্য আমাদের সুযোগ সুবিধা হবে এবং গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা অনেক সুবিধা হবে। কর্মকর্তারা বলছেন, চলতি বছর জুন মাসের মধ্যেই সব কাজ শেষ হবে। জায়গার অর্থায়নে উল্লেখযোগ্য হচ্ছে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ। তৃতীয়ত হচ্ছে পানি সরবরাহ নিশ্চিতকরণের জন্য ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ সহ পাইপলাইন প্রোডাকশন টিউবওয়েল নির্মাণ, এছাড়া ব্রিজ নির্মাণ, রাস্তা নির্মাণ, ড্রেন নির্মাণ। মেয়র জানান, সব কাজ শেষ হলে আধুনিক নগরীতে পরিণত হবে রংপুর। এই কাজটা আমাদের টার্গেট হলো জুন মাস পর্যন্ত, 30শে জুনের মধ্যে এই কাজগুলো অন্তত 80 to 90% কাজ যেহেতু আমরা সম্পন্ন করতে পারি, সেই নিরিখে কিন্তু আমাদের এই কাজগুলো চলমান আছে। 2012 সালে 201 কিলোমিটার এলাকায় 33টি ওয়ার্ড নিয়ে গঠন করা হয় আয়তনের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তর রংপুর সিটি কর্পোরেশন। সমর ইসলাম, 21 টেলিভিশন। জনবল সংকটে মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এজন্য বেশ কয়েকটি কোর্স এখনও চালু করা যায়নি। তবে জনবল সংকট সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কেন্দ্রটি বিদেশগামীদের ভাষা শিক্ষা সহ কারিগরি বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে থাকে। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আল ইসলাম। 2012 সালে প্রতিষ্ঠার পর মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বেকারত্ব দূর করার পাশাপাশি বিদেশগামীদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করতে ভূমিকা রাখছে। কম্পিউটার অ্যাপ্লিকেশন, ড্রেসমেকিং, ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, কনজিউমার ইলেকট্রনিক্স ও ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া বিদেশগামীদের জন্য জাপানি ও কোরিয়ান ভাষারও প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ নিচ্ছেন গৃহকর্মীরাও। তবে প্রশিক্ষক সহ জনবলের অভাবে মেশন, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, টাইলস ফিটিংস ও স্যাটারিং প্রশিক্ষণ কোর্স এখনো চালু করা যায়নি। তারপরও অন্য বিষয়ে প্রশিক্ষণ নিতে পেরে খুশি স্থানীয়রা। সৌদি আরব যাচ্ছি, ওখানে যে একটা প্রসেসিং, যে একটা কাজ, এটার উপর এক কথায় আমার অনেক উপকার আসতেছে। আমার যদি কোনো সমস্যা হয় আমি কোন জায়গায় যোগাযোগ করব, আমি কীভাবে কথা বলবো, এই সব আশা বিষয়ে আমার অনেক হেল্প হয়েছে এই জায়গায় আসে। বিভিন্ন জবের জন্য আমার কম্পিউটারের একটা সার্টিফিকেট খুবই প্রয়োজন। প্রশিক্ষকরা জানান, দেশে ও বিদেশে চাকরির জন্য দক্ষ করে গড়ে তোলার কাজটি করছেন তারা। এখানে মূলত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এক্সিস, পাওয়ার পয়েন্ট এর পাশাপাশি ইন্টারনেট ব্যবহারের দক্ষতা অর্জন করবে। ভাষা শেখা সহ অভিবাসনের সকল ধরনের প্রস্তুতি, যেটা একটা নারীকে সম্পূর্ণভাবে বিদেশে 2 বছরের কন্ট্রাক্ট হোক, 3 বছরের কন্ট্রাক্ট হোক অথবা এর অধিক সময় হোক থাকতে সহায়তা করে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব অনেক বেড়েছে উল্লেখ করে সমস্যাগুলো সমাধানের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। সর্বসাধারণকে নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারের আয়োজন করে থাকি এবং সেই সেমিনারে ইনফরমেশনগুলো দেওয়া হয় যে এই টিটিসিতে কি কি সুযোগ সুবিধা জনগণ পাবে। প্রয়োজনীয় জনবল দিয়ে কেন্দ্রটিতে বন্ধ থাকা সবগুলো কোর্স চালু করার দাবি মাদারীপুরবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, ফিরে এসে যা থাকছে। 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে টাইগারদের ঢাকা ত্যাগ। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা চ্যালেঞ্জ মোকাবেলা ও বহুমাত্রিক সংকট সমাধানে অনুশীলনের বিকল্প নেই বললেন প্রধানমন্ত্রী। বিধিনিষেধ আরোপ করে সর্বত্র লকডাউনের প্রজ্ঞাপন, চিন্তিত ব্যবসায়ী ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। সাফল্যের সঙ্গে করোনা মোকাবেলা করছে বাংলাদেশ, বলছে বিশ্বব্যাংক, শ্রমজীবীদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ। মিয়ানমারে বাড়ছে সেনাবাহিনীর দমনপীড়ন, তীব্র হচ্ছে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টা 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, 21 সাথে থাকুন।